সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকতা মুক্ত হবে কি, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; শ্যামলী নাসরিন চৌধুরী, প্রধান শিক্ষক, উদ্দীপন বিদ্যালয়; এবং গোলাম কুদ্দুস, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট। দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারেন। সেজন্য আপনাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। মিউনিখে জলবায়ু নিরাপত্তা নিয়ে প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুমকি মোকাবেলায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান, মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এবং প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। দ্রুতই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে, জানালেন ফখরুল। মাদকদ্রব্য সহ 3 পরিবহন শ্রমিককে আটকের ঘটনায় সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার, পরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ভাঙচুর। মৃত হত্যায় বাবুল আক্তারের জড়িত থাকার তথ্য পাওয়া গেলে গ্রেফতার হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ। এবং বেপরোয়া দখলে সংকুচিত হচ্ছে ঢাকার চারপাশের নদী, অভিযোগ প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। দখল রোধে আইনের যথাযথ প্রয়োগের দাবি। আমরা এবার আসবো আমাদের আলোচনায় পাঠ্যপুস্তক নিয়ে। পাঠ্যপুস্তকে আমরা যেটা দেখলাম এবার, যে ভুল এবং ইচ্ছাকৃত ভুল যদি বলি আর কি, কিছু আছে যেগুলো বানান ভুল বা বাক্য গঠনে ভুল, সেগুলো হয়তো অনিচ্ছাকৃত বলা যেতে পারে, যদিও সেগুলো হওয়া উচিত নয়। কিন্তু কিছু কিছু পরিবর্তন করা হয়েছে পাঠ্যপুস্তকে, যেগুলো খুবই ইচ্ছাকৃতভাবে হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে, এবং সেগুলো একটি গোষ্ঠীর চাপে পড়ে করা হয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন। মানে কি, সেই গোষ্ঠীটি আবার কিন্তু সরকারকে ধন্যবাদ জানিয়েছে পরিবর্তনের জন্য। তাতেই বোঝা যায় ব্যাপারটি কোথায়। এবং সেটি নিয়ে, এই যে পরিবর্তন নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এবং শিক্ষামন্ত্রী গত 10 জানুয়ারির সংবাদে আমরা দেখি যে শিক্ষামন্ত্রী বলেছেন যে তদন্ত কমিটি করা হয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত তার কোনো আমরা দেখলাম না যে কি তদন্ত হলো বা কি কারা জড়িত। পুরো বিষয়টাকেই এড়িয়ে যাওয়া হচ্ছে বলে মনে হচ্ছে। আবু আলম শহীদ খান, আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। আপনি কি বলবেন, যে আপনার অভিজ্ঞতায় কি বলে যে এই ধরনের একটি নীতিগত পরিবর্তন, এটি কি নিছক কোন সরকারি কর্মকর্তা করতে পারেন কিনা? প্রথমত হলো যে আজকের যে আলোচনার বিষয়, যে সাম্প্রদায়িকতা মুক্ত হবে কি, এই প্রশ্ন তো লজ্জাজনক প্রশ্ন। কারণ বাংলাদেশ যে রাষ্ট্র, এই রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং আমাদের 71-এর মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে যে এই প্রশ্নটাই করা যাবে না, আমাদের পাঠ্যপুস্তকে কোনো সাম্প্রদায়িকতায় স্থান পাবে না, এটাই আমরা চাই এবং এটাই আমাদের করতে হবে। আপনি যে প্রশ্নটি জিজ্ঞাসা করলেন যে এটা কি প্রেসের ভুল বা একেবারে ছোটখাটো কারো ভুলের কারণে এরকম ঘটেছে, এই ঘটার সম্ভাবনা খুবই কম, এবং এরকম ঘটতে পারে না। কারণ হলো যে আমাদের যে পাঠ্যপুস্তকের যে দায়িত্বে যে অর্গানাইজেশন, সেটা ন্যাশনাল কারিকুলাম এবং টেক্সট বুক বোর্ড। তো সেখানে আমাদের একটি ক্যাডারের বা বাইরে থেকে আসা স্পেশালিস্ট, খুব উচ্চ মার্গের লোকজন সেখানে কাজ করেন, এবং তাদের মূল দায়িত্ব হচ্ছে ন্যাশনাল কারিকুলামটা ঠিক করা। এবং ন্যাশনাল কারিকুলাম নিয়ে যারা কাজ করছেন তারা নিশ্চয়ই রাষ্ট্রের যে মূল স্তম্ভ কয়েকটি আছে, তার একটি স্তম্ভকে নিশ্চয়ই পাশে ফেলে রেখে তারা কারিকুলাম ঠিক করবেন না, এবং এমন কোনো রচনা, এমন কোনো কবিতা, এমন কোনো গদ্য পাঠ্যপুস্তকে থাকবে না যেখানে সাম্প্রদায়িকতা চলে আসে। এটাই তো তাদের মূল কাজ। সুতরাং এই মূল কাজ যদি ঠিকমতো না করা হয়, তার জন্য ছোটখাটো কর্মকর্তা বা প্রেসের কেউ ইচ্ছা করে এসব করছে, এটা বললে খুবই ভুল বলা হবে।
এবং এর দায় দায়িত্ব নিতে হবে ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে, এমনকি মন্ত্রী পর্যন্ত। কারণ মাননীয় মন্ত্রী ওখানে প্রায় 8 বছর ধরে আছেন, মাননীয় শিক্ষামন্ত্রী, ওনার কোনো পরিবর্তন হয়নি। সাধারণত ক্যাবিনেটের অনেক রিশাফল হয়, কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো রিশাফল একটু কম করছেন, যার কারণে আমরা এই মন্ত্রীকে দেখছি যে উনি 8 বছর ধরে পর্যায়ক্রমে কাজ চালিয়ে যাচ্ছেন। এর একটা সুবিধার দিক হলো যে উনার তাহলে 8 বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক জানা হয়েছে এবং উনি উনার জানার প্রয়োগ করতে পারছেন। অসুবিধার দিকগুলো হলো যে এটাতে এক ধরনের রিল্যাক্স চলে আসে, যে আমি তো অনেক কিছু সব ঠিক করে দিতে, এখন তার গতিতে সে চলবে। তো এই সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে এবারে কিন্তু খুব বড় ধরনের কিছু ঘটনা ঘটে গেছে পাঠ্যপুস্তকে, যেটা গ্রহণ করা যায় না। এমনকি আপনি যেটা বলছেন যে পাঠ্যপুস্তকে বানান ভুলও গ্রহণ করা যাবে না, কারণ ওখান থেকে তো আমরা বানান শিখে আসছি এবং আমাদের কমলমতি শিশুরা বানানটা ওখান থেকে শিখবে। এমনি সংবাদপত্রে কিংবা গল্পের বইতে, উপন্যাসে বা 21শে বইমেলাতে যেসব বই ছাপা হচ্ছে সেখানে ছোটখাটো বানান ভুল টুল হয়তো প্রেসের তাড়াহুড়ার কারণে হয়ে যেতে পারে, কিন্তু পাঠ্যপুস্তকের ক্ষেত্রে এটাও গ্রহণযোগ্য নয়। সুতরাং এই আজকের যে আলোচ্য বিষয়, সেখানে মূল কথা যেটা বলা দরকার সেটা হলো পাঠ্যপুস্তকে আমরা কোনোভাবেই কোনো সাম্প্রদায়িকতার ছোঁয়াও দেখতে চাই না, ছায়াও দেখতে চাই না। ধন্যবাদ শ্যামলী আপা, আপনার কাছে আসব। আপনি দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছেন, আপনার অভিজ্ঞতার আলোকে একটু যদি বলেন আমাদেরকে, এবং আপনি একজন শহীদ জায়া, সুতরাং সব মিলিয়ে আপনি এই যে বিষয়টা আপনি দেখলেন যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেটা হওয়ার এবং সরকারও নির্বিকার, আমরা বলবো অনেকটা নির্লিপ্ত মনে হচ্ছে যে এটা আর পরিবর্তন হবে কি হবে না জানি না, এটা রাজনৈতিক খেলা কিনা আমরা তাও জানি না। আপনি কি বলবেন? আমাদের তো দুঃখ হচ্ছে যে 13 সনে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা পরিবর্তনে কি প্রয়োজন পড়লো আমরা বুঝতে পারলাম না। যে সমস্ত কবিতা গল্প ছিল, আমি বাংলাটা কথা বলছি, বাংলাটাই বেশি আক্রমণ করা হয়েছে বাংলাকে, এবং তাও কি আবার আপনার 9 ক্লাস 9 যে সময় কিশোর তার মানসিক গঠনটা মানে ঠিক পথে যেতে শুরু করে, কারণ 5-6 এর তখনও তারা খেলতে খেলতে পড়ে, কিন্তু যখনই তারা 8-9-এ ওঠে তখনই কিন্তু তারা অনেকখানি বুঝতে শেখে, অনেকখানি তারা প্রভাবান্বিত হয় অন্যকে মতাদর্শ দিয়ে। তো এখানেই যখন পরিবর্তনটা আসলো, এবং পরিবর্তনটা একেবারেই মানে খুব দৃষ্টিকটু মানে ধরেন এরকম যে হুমায়ুন আজাদের বই কবিতাটা বদলে দেওয়া, 5 এর বই থেকে নাই। বইয়ের মধ্যে বই কবিতাটায় কি ছিল যে ভালো বই পড়লে মনটা আলোকিত হয়, আর যে বই তোমাকে ভয় দেখায় সেটা তুমি পড়ো না। এটাতে কি অবজেকশনেবল আছে আমি তো বুঝলাম না। এই বইটা কবিতাটা রইল না, তার পরিবর্তে আসলো শিক্ষাগুরুর মর্যাদা গেল। তারপরে আপনার আসলো শরৎচন্দ্রের সেই চলে গেল, ওই সহপাঠ থেকে শরৎচন্দ্রের ছিল একটা বই আর কি, তার আমি বলছি একটু, শরৎচন্দ্রের লালু গল্পটা চলে গেল। তারপরে নাই, লালু গল্পটা হ্যাঁ খুব সুন্দর গল্পটা, সেখানে একটা সামাজিক একটা অবস্থা, পাঠাগলিটা বন্ধ করার জন্য একটা ছেলে চেষ্টা করেছিল, সেইটা ছিল রইল না। সত্যেন সেনের 6 এর বই থেকে চলে গেল। সত্যেন সেন কত সারা জীবন ধরে মানুষ, ছোট্ট বাচ্চারা সত্যেন সেনের বই পড়ছে, গল্প পড়ছে, একটা উদার মানুষ, তার একটা গল্প লাল গরু, সেই গল্পটা নাই। সেই লাল গরু পড়াইতেও আমাদের এত ভালো লাগতো, পড়তেও ভালো লাগতো, একটা পশুর প্রতি যে একটা স্নেহ ভালোবাসা সেটা ছিল। এই ধরনের গল্পগুলো বাদ দেওয়া হয়েছে। তারপরে রামায়ণ বাদ দেওয়া হয়েছে, রামায়ণের গল্প, রামায়ণ মহাভারতের এই বাংলার মাটির সঙ্গে মিশানো একেবারে গল্প, এইগুলো ছোটবেলা থেকে সবাই এই গল্পগুলো পড়ে, এইটা বাদ দেওয়া হলো। এইগুলো হওয়াতে একটা সকলের মনের মধ্যে কিন্তু একটা ঢুকেছে। এবং আরো যেমন ধরেন আপনি যদি 9 এর বই দেখেন, 9 এর বই থেকে আপনার
যে কবিতাগুলো যে বাদ হয়েছে, কবিতাগুলো সেগুলো দেখো স্পষ্ট যে একটা গোষ্ঠীকে মানে যেখানে একটা চিহ্নিত করা যায়। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের সাকোটা দুলছে নাই, তার পরিবর্তে আবার সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা দেওয়া হয়েছে, সেটা হলো মে দিবসের কবিতা, ওইটা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে জ্ঞান দাসের সুখে লাগিয়া কবিতা বাদ, ভারতচন্দ্র রায় গুণাকরের আমার সন্তান বাদ, লালন শাহের সময় গেলে সাধন হবে না বাদ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা কবিতা বাদ, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামো বাদ। এই জিনিসগুলোতে কিন্তু একটা সাংঘাতিক সকলের মনের মধ্যে কিন্তু এই একটা ভীতিটা ঢুকেছে যে আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে একটা এই যে ধর্মনিরপেক্ষতা যে আমাদের চার স্তম্ভের এক স্তম্ভ, সেখানেই আঘাত পড়লো কিনা। এটা কিন্তু সকলেই কিন্তু এই ভয়েই ভীত, এইটা সকলের মনের মধ্যে ঢুকেছে। এবং তার পরিবর্তে কাদের লেখা দেওয়া হয়েছে, তারাও খুব পণ্ডিত লেখক, তারাও খুব যেমন সঞ্জীব চন্দ্রের বদলে দেওয়া হয়েছে মোতাহার হোসেন চৌধুরীর আপনার লাইব্রেরি, কবিতা দেওয়া হয়েছে শাহ মোহাম্মদ সগিরের বন্দনা, আলাওলের হামদ, আব্দুল হাকিমের বঙ্গবাণী, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মিছিল দেওয়া হয়েছে খতিয়ান বদল করে, কাজী নজরুল ইসলামের উমর ফারুক দেওয়া হয়েছে। এগুলো ভালো কবিতাই, কিন্তু একটা একপেশে হয়ে গেছে। একপেশে হওয়াতে কিন্তু মানুষ কিন্তু সত্যি সত্যি খুব সন্দেহ করছে আর কি, সকলের মনের মধ্যে। কিন্তু এই দেশ কিন্তু অসাম্প্রদায়িক একটি দেশ, এই দেশ আজীবন অসাম্প্রদায়িক ছিল, ধর্মনিরপেক্ষতা এখানে ছিল, এখনো আছে। কিন্তু এখন সকলে কিন্তু ভয় পাচ্ছে যে এটা কি খুব পরিকল্পনা মাফিক কিনা, খুব পরিকল্পনা করে ঢুকানো হচ্ছে কিনা, এটা সকলের ভয়। আমরা এই ভয়টা যাবে যে আমাদের সেই কোনো লক্ষণও দেখছি না। ধন্যবাদ গোলাম কুদ্দুস, আপনার কাছে আসবো। সংস্কৃতি কর্মীরা সোচ্চার হয়েছে, আমরা দেখেছি, আপনারা সোচ্চার হয়েছেন। আসলে আমাদের সংস্কৃতির মূলেই আঘাত করা হয়েছে। এবং দুঃখজনক যে যখন একটা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার রাষ্ট্র ক্ষমতায়, সেই সময়ে আমাদের এই বিষয়টি দেখতে হচ্ছে। আপনি কি বলবেন? আমি বিষয়টাকে দেখি দুভাবে, যেটি শুরুতে আলোচনা আবু আলম ভাই বলেছেন। পাঠ্যপুস্তকের যে পরিবর্তন, প্রথমে একটা হলো যে বানান বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যে আপনার 634টি বই প্রকাশিত হয়েছে, যার 36 কোটির উপর সংখ্যা। সেখানে যে সমস্ত ত্রুটিগুলো আছে এগুলোকে আমি বলবো অদক্ষতা। তেমন সেই অদক্ষতাটাও কিন্তু গুরুতর। এখন অদক্ষতা কি চলতেই থাকবে? তাহলে সেটি যাতে যথাযথভাবে নির্ভুল বই প্রকাশিত হয় তার জন্য সরকারের দায়িত্ব কি? যেমন ধরেন সেখানে এই যে বানান যাতে ভুল না হয় তার জন্য প্রুফ দেখার একটি বিশেষজ্ঞদের কোনো প্যানেল আছে কি? আমি যতদূর জানি এনসিটিভির বানান শুদ্ধ কি করে লিখবার জন্য কোনো বিশেষজ্ঞ প্যানেল নেই। তাহলে এটি থাকবে না কেন? তার মানে এই প্রশ্নটিও এখন আজকে সামনে আসা উচিত। শুধুমাত্র অদক্ষতা বলে এটাকে বেশি দিন চালানো যাবে না। তারপরে অদক্ষতা সেটাকে ধরেন হয়তো সংশোধন করা যায়, কিন্তু নীতিগত প্রশ্ন যেটি আজকে সবাইকে ভাবিয়ে তুলছে যে পাঠ্যক্রমে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের এই যে পরিবর্তন, এটি কি কাকতালীয় নাকি এটি সুদূর প্রসারী কোনো পরিকল্পনার অংশ? সুদূর প্রসারী যদি কোনো পরিকল্পনা হয়ে থাকে তাহলে এটি আমাদের জন্য খুবই অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে, যার কারণে প্রগতিবাদী মানুষ, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদ সবাই এর বিরুদ্ধে কথা বলছেন। এবং আমরা আরো বেশি আতঙ্কিত যে আজকে যে সরকার নেতৃত্বে আছে, আপনি বলেছেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে রাষ্ট্র ক্ষমতা আছে, সেই সময় এই পরিবর্তনটি অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে যে কথাটি বারবার বলা হয়েছে যে আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তি হলো অসাম্প্রদায়িকতা। পাকিস্তানি শাসন আমলে সেই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। 30 লক্ষ মানুষ জীবন দিলে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্য। তাহলে সে ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে কারা? ভবিষ্যৎ প্রজন্ম। তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে তো আমি সেইভাবে গড়ে তুলতে হবে, অসাম্প্রদায়িক চিন্তার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যার কারণে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে শিক্ষা পর্যায়ের এই পর্যায়গুলোতে যাতে কোনো ধরনের অন্ধত্ব, কোনো ধরনের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে কাজ না করে, সেটাই তো আমাদের শিক্ষা পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে সেটা কি এই পরিবর্তনের ফলে সেটি যে ব্যাহত হচ্ছে,
যার কারণে যেমন যে কথাগুলো শ্যামলী আপাও বললেন, যেমন আমরা চণ্ডীদাসের সেই মানে কত আগে তিনি বলেন, শোনো হই মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। তো আমাদের শিশুরা যদি এই বাণীগুলো না পড়ে, তাহলে তাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হবে কোত্থেকে, মানুষের প্রতি প্রেম জাগবে কোত্থেকে? তো এই কথাগুলো তো আমাদের শিশুদেরকে শেখাতে হবে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যে কথাগুলো যেগুলো বাদ দেওয়া হলো। তাহলে এগুলো তো হলো যে আজকে আমরা গণতন্ত্রের কথা বলি, ঐক্যবদ্ধ সমাজের প্রতিষ্ঠার কথা বলি, মানুষে মানুষে মৈত্রীর কথা বলি, যুতবদ্ধতার কথা বলি, এবং সেটা করতে হলে আমাদেরকে একসাথে মিলেমিশে বসবাস করতে হবে। এবং সেটি হলো মনুষ্যত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। ধর্মের ভিত্তিতে মানুষকে যদি ঐক্যবদ্ধ করি, একদিকে ঐক্যবদ্ধ হবে, একদিকে বিভেদ তৈরি হবে। যেমন আমরা দেশ স্বাধীন করেছি, আমরা তো সব ধর্মের মানুষ একসাথে সংগ্রাম করেছি, লড়াই করেছি। আর মানুষকে যদি ধর্মের ভিত্তিতে বিভক্ত করা হয়, তার কুফল তো আমরা দেখছি, আমাদের নিজের দেশে দেখেছি, সারা বিশ্বব্যাপী দেখছি। সারা পৃথিবীতে আজকে ধর্মের নামে, বর্ণের নামে মানুষকে বিভক্ত করার ফলে যে মানবিক বিপর্যয় ঘটেছে, সেটিকে আমরা ভুলে গেছি। আমাদের দেশে সাম্প্রতিক কালের ঘটনাগুলোকে আমরা প্রত্যক্ষ করিনি। তাহলে আমাদের আতঙ্কের জায়গাটা সেখানে, যে তাহলে আমরা কি হেরে যাচ্ছি, আমরা কি আপোষ করছি? সেই আপোষকামিতা যদি হয়, যদি আমরা জেনে বা না জেনে এই ভুলটা যদি সংশোধন না করি, তাহলে আমাদের মধ্যে যে বিপর্যয় ঘটবে, সেই বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশ, ক্ষতিগ্রস্ত হবে মানবিক মূল্যবোধ, ক্ষতিগ্রস্ত হবে মুক্তিযুদ্ধ। যার কারণে আমরা সংস্কৃতি কর্মীরা আমরা মনে করি যে আজকে শিক্ষাক্ষেত্রের এই পরিবর্তন হওয়া দরকার। এবং যেটি কারণ এটি সরকারের বর্তমান যে বিদ্যমান নীতি তার সাথে মেলে না। একদিকে সরকার মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করছে, যুদ্ধাপরাধীদের বিচার করছে, এবং সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। সর্বক্ষেত্রে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করবার বক্তব্য সরকার দিচ্ছে। সেই সময় পাঠ্যপুস্তকের এই যে পরিবর্তন, এটি সরকারের বিদ্যমান নীতির সাথে সাংঘর্ষিক। কাজে আমরা মনে করি যে এই বিষয়টির ব্যাপারে অবশ্যই যারা দায়িত্বশীল আছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, শিক্ষা নিয়ে যারা ভাবছেন, আমার মনে হয় তাদেরকে পুনর্বার ভাবার প্রয়োজন আছে যে এই ধরনের পরিবর্তন আমাদের সোসাইটিকে কোন দিকে নিয়ে যাবে। এটা কি একটি তরুণদেরকে কি সঠিক পথে পরিচালিত করবে? আমার তো মনে হয় না। সুতরাং কোন ধর্মের প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই আমাদেরকে শিক্ষা পাঠ্যক্রম নির্ধারিত হওয়া উচিত। ধন্যবাদ। আবু আলম শহীদ খান, আপনার কাছে আবার আসবো। এই যে যেটা গোলাম কুদ্দুস বললেন, যে এই যে আমরা এখন জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছি, আমাদের অনেক কোমলমতি ছাত্রছাত্রীরা কিন্তু জঙ্গিবাদের দিকে ঝুঁকে যাচ্ছে, যেটা নিয়ে সরকারও খুব উদ্বিগ্ন, এবং আমরা সচেতনার কথা বলছি, শিক্ষা ব্যবস্থায় গলদ আছে কিনা সেটা বলছি। সেইখানে এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি ভুল পথে নিয়ে যাই, এইখানে রাজনৈতিক কোনো ছাড় হতে পারে। আমরা যেটা আশঙ্কা করছি যে কোনো একটা মহলকে রাজনৈতিকভাবে কিছু ছাড় দেয়া হলো ক্ষমতার পাকাপোক্ত করার জন্য, বা হতে পারে, আমি জানি না, এ ধরনের একটা আশঙ্কার কথা আমরা বলতেই পারি। সেইটা কি এর বিনিময়ে, মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অন্ধকারের দিকে ঠেলে দেব, তার বিনিময়ে কি এত বড় ছাড় কি আমরা দিতে পারি কিনা? অবশ্যই না। এই ধরনের ছাড় দেওয়া তো এর ফলাফল হবে সুদূর প্রসারী। এখন যদি আমরা এই ধরনের ছাড় দেই এবং একটি মহল খুশি হয়ে পক্ষে বলছে, তো সেই স্টেটমেন্ট থেকে বোঝা যায় যে তাদের এখানে হয়তো স্বার্থ সংরক্ষিত হয়েছে। এবং আমি খুব অবাক হয়ে গেছি যে তাদের স্বার্থ সংরক্ষণ কারা করছে বসে বসে। কেন, যে মহলটি খুশি হয়েছে সেই মহলের যে কার্যক্রম, তাদের যে দাবি দেওয়া, তাদের যে কথাবার্তা, সেটা এখানে যদি আমরা বিশদ উল্লেখ নাও করি, আমরা সবাই জানি তারা নারীদের নিয়ে কি কথাবার্তা বলে, তারা ধর্ম নিয়ে কি ধরনের কথাবার্তা বলে, তারা কতটা উগ্রপন্থী, এবং তারা ঢাকাতে যে ধরনের একটা ঘটনা ঘটেছিল, সমাবেশ করেছিল, এবং তারপরে যে ঘটনা বলি, সবকিছু যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু তাদেরকে খুশি করা এবং তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আসা উচিত না। কিন্তু এখানে কাকতালীয়ভাবে ওটা প্রমাণিত হচ্ছে যে তারা খুশি হয়েছে। তো তারা খুশি হওয়ার ফলে আমরা যদি দেখি যে
কি কি কারণে তারা খুশি হতে পারে? নিশ্চয়ই তারা কিছু কিছু বলেছিলেন যে আমরা এই কবিতা চাই না, আমরা এদেরকে দেখতে চাই না, আমরা হিন্দুদের কবিতা পড়তে চাই না, এই ধরনের কথাবার্তা হয়তো তারা বলেছিলেন পলিসি লেভেলে। এবং পলিসি লেভেলে কেউ কেউ হয়তো, আমি মনে করি না যে আমাদের সরকার ব্যবস্থা, যে পুরা সরকার ব্যবস্থা বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা তার সাথে যারা নীতি নির্ধারণী কার্যক্রম পরিচালনা করছেন তারা এই ধরনের ছাড় দিচ্ছেন। এটা হতে পারে যে সেকেন্ড লেভেল, থার্ড লেভেলে যে এই ছাড় দেওয়ার বিষয়টা চলে আসছে, যেটা পরে উনি হয়তো জানতে পেরেছেন বা শিক্ষামন্ত্রী হয়তো জানেন না, এটাও ঘটতে পারে। শিক্ষামন্ত্রী জানার বাইরেও কিছু ঘটতে পারে, কিছু ঘটবে না এরকম না, বাট এটা কিন্তু পলিসি লেভেলেই আছে। পলিসি লেভেলে যে স্তরগুলো আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর, সেই স্তরের মধ্যে ভূত আছে, মানে গোড়ায় গলদ আছে অথবা সরিষায় ভূত আছে। এবং তারা এই কাজটা সন্তর্পণে করেছেন, খুব গোপনে, এবং বই ছাপানোর আগে কিন্তু আমরা জানতে পারিনি। সাধারণত যেটা করা হয়, এনসিটিভি যখন পাঠ্যক্রমে কোনো পরিবর্তন আনে তখন আপাদের সাথে কথা বলেন, শিক্ষকদের সাথে কথা বলেন, বিশেষজ্ঞদের সাথে কথা বলেন, সম্পাদক মন্ডলী আছে, তার বাইরে সম্পাদক কথা বলেন, এবং বইটা কিন্তু টেস্ট করা হয়। আমি যে এই কবিতাটা বদলাবো, এই কবিতা ধরেন আপাতত বাংলা ভাষার উপরে পড়ান, সেই জন্য ওটা বললেন। আপনার কাছে এটা যেতে হতো যে আমরা এই কবিতার বদলে ওই কবিতাটা চালু করতে চাই, এবং এটার যে টেস্টটা হবে ক্লাসরুম টেস্ট হতে হবে, এবং ছাত্রদের মধ্যে এটার কি রিয়াকশন বা রেসপন্সটা কি, যে এই কবিতাটা পড়ার ফলে আমি কি শিখছিলাম আর নতুন একটা কবিতা পড়ার পরে আমি কি শিখবো। এবং তখনই পরিবর্তনটা হবে যখন এই পরিবর্তনটা শুভ হবে, যখন এই পরিবর্তনটা উন্নয়নের জন্য হবে, যখন এই পরিবর্তনটা তার মানস চরিত্রের কিছু পরিবর্তন করতে পারবে, তখনই কিন্তু এটা করা উচিত। সাধারণত পাঠ্যপুস্তক পরিবর্তনের ক্ষেত্রে এইটাই মনে হয় বিরাজিত নীতিমালা, যেহেতু আপনি গত 40 বছর ধরে শিক্ষকতা করছেন, সুতরাং এইটাই আমাদের নীতিমালা যে আমরা যখন পাঠ্যপুস্তকে কোনো পরিবর্তন করব তখন আমরা শিক্ষক, সমাজের যারা গণ্যমান্য বিশেষজ্ঞ আছেন, শিক্ষা নিয়ে যারা কাজ করেন, এবং ছাত্র যারা পড়বেন, তাদেরকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই কিন্তু পরিবর্তন করা হবে। এই ক্ষেত্রে যেটা দেখা গেল সেটা কিন্তু এরকম কিছুই করা হয়নি। তার অর্থ হচ্ছে, যদি আমরা ধরে নেই, মানে আমরা তো পুরো বিষয়টা জানি না এবং আমি ডিরেক্টিভ ব্রাঞ্চের লোক নই, সুতরাং আমার ধারণা, মানে আমি এখন ধারণা করতে পারি, তার মানে খুব গোপনে এই কাজটা করা হয়েছে কাউকে কাউকে খুশি করার জন্য, যেটা খুবই অন্যায় এবং যেটা ঘটানো উচিত হয়নি। এবং আপনি যেটা বলছেন, আমরা যেটা বলছি, যে আমরা যখন যুদ্ধ অপরাধীদের বিচার করছি, আমরা যখন জঙ্গিবাদের বিরুদ্ধে একটা সংগ্রামে আছি, আমরা যখন জঙ্গিবাদকে দমন করার চেষ্টা করছি, তখন সেই সময় কমলমতি শিশুদের যে পাঠ্যপুস্তকে যে পরিবর্তন আনা হলো, সেই পরিবর্তনের রেজাল্ট হবে খুব নেগেটিভ, নেতিবাচক। এবং এই নেতিবাচক বিষয়টা আমাদেরকে ভবিষ্যতে আমাদের জন্য অশনি সংকেত। ভবিষ্যতে আমাদের যে মূল যে বিষয়গুলো ছিল, যেটা কেন্দ্র করে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই বিষয়গুলোর উপরে আঘাত আনা হচ্ছে। তো মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের মূল্যবোধের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা কিন্তু প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধের উপর একটা আঘাত। না, কিন্তু আপনি যেটা বললেন যে সেকেন্ড লেভেল বা থার্ড লেভেলের কেউ এটা করে থাকতে পারে, হয়তো হাই লেভেলের বা উচ্চ পর্যায়ের লোকজন, শিক্ষামন্ত্রী যদি ধরি, তিনিও হয়তো জানেন না। আর যদি তাই হয়, তাহলে এতদিন পর্যন্ত এটা কেন বের করা যাচ্ছে না, এর জন্য দায়ীকে? এটা তো খুবই সিম্পল, বের করাটা কিন্তু খুব কঠিন কিছু। আমাদের দেশে মোর্শেদ প্রবলেমটা হচ্ছে যে আমাদের দেশে যে কোনো ছোটখাটো সমস্যায় আমরা একদম উপরের লেভেল পর্যন্ত দায়ী করি। আপনি যদি বাসে যান এবং বাসটা যদি আটকায় যায় ট্রাফিক জ্যামে, দেখবেন মানে বাংলাদেশের মানুষজন সরাসরি এই প্রধানমন্ত্রীর জন্য আমাদের বাসে এত জ্যাম হয়, এটা আমরা করি। সুতরাং আমরা সবচেয়ে উচ্চ পর্যায়ে যে ব্যক্তি থাকে তাকে আমরা ধরি যে তার দায়িত্ব আছে, তার অবশ্যই দায়িত্ব আছে। শিক্ষামন্ত্রী এখানে তো বিশাল দায়িত্ব। কিন্তু আমি যা বললাম সেটাকে আমি এখন কন্টেস্ট করতে পারবো না, ডিফেন্ড করতে পারবো না, এই কারণে যে শিক্ষামন্ত্রী এসব জানার পরে এই এতদিন হয়ে গেল কোনো রকম অ্যাকশনে গেলেন না। তাহলে বের করা উচিত ছিল, বা ওনার স্টেট বলা উচিত ছিল যে আমার জানার বাইরে ঘটেছে, এবং এই ঘটনা যেটা আমি বললাম যে প্রসেস কেন লঙ্ঘিত হলো সেটার কারণ খুঁজে বের করা, নাম্বার 1। নাম্বার 2 হলো, এবং এটা চেঞ্জ করা। আমরা চেঞ্জটা কিভাবে করতে পারি? আমরা এখন পুরো পাঠ্যপুস্তক 36 কোটির মধ্যে 1 কোটি হয়তো বাংলা পাঠ্যপুস্তক আছে, আমরা তো পুরো চেঞ্জ করতে পারবো না, বাট আমাদের ওটারও সিস্টেম আছে। আমরা কিন্তু কোনো ভুলভ্রান্তি হলে আমরা সেই পৃষ্ঠার সংশোধন করে আমরা কিন্তু স্কুলে স্কুলে পাঠিয়ে দেই।
যে এই এই হ্যাঁ এটার বদলে এইটার বদলে এই পেজটা পেজ 79 পড়াবেন না, পেজ এই 79 বদলে এই পেজটা যাবে, সেটাও তো করতে পারে। এবং আমাদের ডিজিটাল সিস্টেম, সুতরাং না আমরা এমনি পাঠিয়ে দিতে পারি, ওইটুকু প্রিন্ট আউট পাঠানো আমাদের মনে হয় কোনো খরচেরও ব্যাপার নেই, কোনো ব্যয়ের ব্যাপার নেই। Even আমরা কম্পিউটারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। আপনার কাছে আসবো, যদি ব্যয় হয় এইখানে যদি কয়েকশো কোটি টাকা খরচ হয়, না 100 কোটি টাকা আমি হবে না, বললাম সেটা কথার বলছি। কথা, যদি খরচ করতে হয় তাহলেও তো করা উচিত, কারণ এটা তো অবশ্যই, বিষয়টা এত অবশ্যই। গুরুত্বপূর্ণ, তাই না আপা? অবশ্যই। আমরা এতদিন হয়ে গেল আমরা কিন্তু কোনো আমরা কিন্তু এটা শুনেছি যে আমরা কিন্তু 6 এবং যে 7 এবং 8 এর সহপাঠটা পরে পেয়েছি, 1 মাস পরে। কারণ এটা আমরা পত্রিকায় দেখেছি যে রামায়ণ বাদ যাবে তো এর থেকে আনন্দ পাঠ, 8 এর আনন্দ পাঠ থেকে, আর 7 থেকে বাদ যাবে লালগুরু, শরৎচন্দ্রের যে শরৎচন্দ্রের লালগুরু। তো এখন ওইটা সহ ছাপা হয়ে গেছিল। তখন ওইটা কেন ছাপা হইলো, ওইটার তখন সবগুলা বাদ দেওয়া হইলো। কত টাকার লস হইলো, অনেক অনেক টাকা লস করে, কত 18 কত অনেক সংখ্যা আমার ঠিক মনে নাই, অনেক ছাপা হয়ে গেছিল। তখন ওইটা আবার বাদ দেওয়া হইলো, আবার নতুন করে এগুলো বাদ দিয়ে ছাপা হইলো, তারপর হেফাজতকে খুশি করার জন্য, কিন্তু হ্যাঁ মানে কারেকশন করার জন্য সেটা আর করা গেল না। আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি বলুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনারা সবাই গুণী ব্যক্তি। এখন আমরা যেটা দেখতেছি যে জবাবদিহিতাটা যদি থাকতো, এবং জবাবদিহিতাটা থাকলে সব ক্ষেত্রেই আপনার এই সমাধান হইত। একটাই কারণ, শুধু জবাবদিহিতা, যার যার কারণ, যার যার দায়িত্ব শেষে পালন করলে সবকিছু ঠিক হয়ে যেত। কিন্তু এই দায়িত্ব পালন করার যে চেইন আপ লাইনটা, সেটা যদি আমরা সবাই একটু ফলো করি তাহলে কিন্তু দেশটা ঠিক হয়ে যায়। এইটুকুই আমার বলার। ধন্যবাদ। প্রশ্ন নাই, ধন্যবাদ। বলবেন কিছু আপনার? অবশ্যই জবাবদিহিতা তো খুবই বড় বড় বিষয়। এখানে যে এতদিন ধরে যে এগুলো হলো, এত রকমের কথাবার্তা হচ্ছে, কেউ কি সদুত্তর দিয়েছেন? কেউ, আমরা কিন্তু কোনো সদুত্তর পাইনি। কাজে জবাবদিহিতা তো থাকতেই হবে। আমি এখানে আরো একটু যোগ করতে চাই, সেটা হলো যে এই যে পাঠ্য বইগুলোর মধ্যে আমরা তো পড়াচ্ছি, আমরা দেখছি অনেক গুরুতর অপরাধ করা হয়েছে। যেমন ধরেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সুস্পষ্ট না, আচ্ছা আচ্ছা, এইটা তো ভীষণ কষ্টকর ব্যাপার। ওনার তার মায়ের নাম ভুল আছে, নাম ভুল আছে, ওনার যে চেহারাটা আঁকা হয়েছে, তার চেয়ে লেখক পরিচিতিতে লেখকের যে ছবি, সেই ছবি অনেক সুন্দর, কিন্তু ওনার ছবি থেকে বোঝা যায় না যে উনি, ওনার মুজিব কোট, ওনার আঙ্গুল, ওনার চশমা দেখে বোঝা যায়, ধারণা করা যায় যে তিনি তারই ছবি, কিন্তু সে আসল চেহারাটা নাই। এই যে কত বড় ভুল একটা, দেখেন এই ভুল, এরকম ভুল অসংখ্য, ছবির মধ্যে অসংখ্য ভুল। আম গাছ দেখে মনে হবে না এটা আম গাছ, মানে একটা অবহেলা, একটা পুরো কাজটার মধ্যে যেন একটা অবহেলা বিস্তৃত, একটা যেন আনারি লোক দিয়ে করা হয়েছে। তারপরে কত ভুল, যেমন ইসলাম নাই, এটা একটা কি শব্দ হইলো, এরকম যে কত ভুল। এই যে ভুল, একটা পাঠ্য বইয়ে যদি আমার ভুল থাকে, আমি বাচ্চাদের কি শেখাবো বলেন? কি শেখাবো আমি বাচ্চাদের শেখাতে নিয়ে? এইটা কি এই আমি একটা পরিসংখ্যান বলছি আপনাকে। আমি সাহিত্য পাঠ যে, সেটার মোট পৃষ্ঠা হলো 264। তা আমি 209 পর্যন্ত পড়তে এসেছি, 209 পৃষ্ঠা পর্যন্ত 122টা ভুল, 122। তো এই বানান ভুল 122। তো এই যে তারপরে এই যে নতুন যে সংযোজন করা হয়েছে, এত তাড়াহুড়ো করে সংযোজন করা হয়েছে, এর অনুশীলনীতে সৃজনশীলতাকে, সৃজনশীল প্রশ্ন নাই। এইগুলো তো আমরা মানে পড়াইতে যে বিব্রত হয়ে যাই, পড়াইতে যে আমি একেবারে লজ্জা পাই যে এই ভুলে ভরা একটা বই। তারপরে বইয়ের পৃষ্ঠাটা এরকম কাটা যে হয়েছে, এইখানে একটুখানি চিকন মার্জিন, এইখানে চওড়া মার্জিন, সুদৃশ্যও না, মানে অদ্ভুত। তারপরে ছাপা এক পৃষ্ঠা ছাপা, অন্য পৃষ্ঠা সব জিনিস দেখা যাচ্ছে। এত যে একটা বই, ভুল নিয়ে মানে ছাপার ভুল বা ছাপার যে মান, সেগুলো নিয়ে আমি ওনার কাছে একটু আসবো, ওনার অভিজ্ঞতা থেকে শোনার জন্য। আমাদের সময় শেষ হয়ে আসছে, কুদ্দুস ভাই আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আরেকজন দর্শক ফোনে আছে, ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে ফোনটা করুন, প্রশ্নটা করুন। জি
জি, আমি রাহিমা আক্তার সোনাইয়াখড়া থেকে বলছি। বলুন। আচ্ছা, আপনারা সাম্প্রদায়িকতা মুক্ত নিয়ে কথা বলছেন, সবকিছু হ্যাঁ ওকে, সব ঠিক আছে, পাঠ্যপুস্তক ভুল আছে, সবই ঠিক আছে, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে এখন যেই হারে আমাদের পাশের হার বাড়তিছে, সেই হারে কি শিক্ষার মান উন্নয়ন হচ্ছে? আমি কিছুদিন কিন্ডারগার্টেনে চাকরি করেছি, আমি স্টুডেন্টদের সাথে মিশেছি, আমি দেখেছি যে ওরা আসলে কিছুই জানে না, কিন্তু সেটা নিয়ে কেউই কোনো কথা বলে না। ঠিক আছে, শুধু সাম্প্রদায়িকতা মুক্ত বা বানান ভুল এগুলো নিয়ে কথা বললে তো আসলে লাভ নাই, আমাদের শিক্ষার মান তো উন্নয়ন করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনার প্রশ্নটা বোঝা গেছে। উনি সামগ্রিকভাবে শিক্ষার মান নিয়ে কথা বলছেন। শিক্ষা নিয়ে কিন্তু আমরা প্রায়ই অনুষ্ঠান করি, শিক্ষার মান নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করি, কিন্তু আজকের আলোচনায় আমাদের বিষয় সেটা নয়। এটাও শিক্ষা মানের সাথে অবশ্যই জড়িত, কিন্তু সরাসরি নয়। আমরা শিক্ষার মান নিয়ে অনেক আলোচনা করি, আমরা আগামীতে হয়তো করব, তখন সেটা করা যাবে। গোলাম কুদ্দুস, আপনি কি বলেন? এক্ষেত্রে যেমন ধরেন যে কতগুলো যে বানান ভুল, যেমন ধরেন বানান ভুল কেন হবে না, আমি যদি এখন বলি যে কেন হবে না, বানান যে আমাদের যে বাংলায় যে বানানের যে নতুন রীতি যেটি আমরা এখন নতুন চালু হয়েছে, এটা আমরা কয়জনে জানি? তাহলে আপনি এই যে বানান, যে সঠিক বানানটি করবেন, 1,20,00,000-এর উপর শব্দ এই 635টি বইতে আছে। তাইলে এই বানান ভুল সঠিকভাবে করবার জন্য যে কথাটি বলছি, তার জন্য বিশেষজ্ঞ তো কেউ নেই। তাহলে এই বানান ভুল দিতে হবে। আরেকটি কথা, যেটা আমরা যেহেতু এই বিষয় নিয়ে গত 1 মাস ধরে নানা মহলে কথা বলেছি, যেমন ধরেন অবশ্যই যেখানে সরকারের দায়িত্বশীল যারা, যাদের দায়িত্বহীনতা আছে, অদক্ষতা আছে, সেটা অবশ্যই সরকারকে দেখতে হবে এবং সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এই যে কতগুলো কথা আমরা জানি যে যাদেরকে সম্পাদনার দায়িত্ব দেওয়া হলো, দেখা গেল যে 1 জানুয়ারি বইটি প্রত্যেক জায়গায় পৌঁছাতে হবে, কিন্তু এমন সময় বইটি জমা দেওয়া হলো যে তখন এটি আর কারেকশন করার প্রুফ দেখার সময়ও নাই। তাহলে এটা তো একটা টিম ওয়ার্ক, সেই টিম ওয়ার্কটিও যথাযথভাবে হচ্ছে কিনা সেটি আমরা দেখছি কিনা, আমার মনে হয় সেই বিষয়গুলো দেখা দরকার। কারণ আমি 2-1 জনের সাথে কথা বলে জেনে যে তারা বললো যে এমন সময় বইটা দেয়, যদি বইটা আমরা ঠিকমতো ছাপাতে না পারি তাহলে দেখা যাবে যে 1 জানুয়ারি বইটি যাবে না। আবার সেটাকে যদি সময় নিয়ে দেখবার ব্যবস্থা করা হয় তাহলে এটা ছাপানো হবে না তখন, এবং আমরা বারবার তাড়া দেওয়া সত্ত্বেও বই আমরা ঠিকমতো পাই না। এ ধরনের একটি বিষয় আছে, এগুলো বিবেচনায় রাখতে হবে। আর যে পরিবর্তন, আমি একেবারেই আমার অভিমত যেটা, সেটা হলো যে কোন সরকারি কর্মকর্তা, সেটা মিড লেভেলে হোক বা উচ্চ লেভেলের হোক, নীতিগত পরিবর্তন, যেখানে একটি বিশেষজ্ঞ কমিটি আছে, একাধিক বিশেষজ্ঞ কমিটি আছে, সরকারের নীতি নির্ধারণকারী ব্যক্তিবর্গ আছেন, সেখানে 1জন 2জন 4জন অফিসার এত বড় নীতিগত পরিবর্তন করে ফেলবেন এবং এখনো পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রী বা কেউ কোনো ব্যবস্থা নেবেন না, চুপচাপ থাকবেন, আমার কাছে এটি সেরকম মনে হয় না। আমার মনে হয় যে এটি যে কারণেই হোক এই পরিবর্তনটি হচ্ছে এবং এটি বিভিন্ন মহলের জ্ঞাতসারী হয়েছে, না হলে এটি পরিবর্তন হচ্ছে না কেন? যদি ভুল করে হয়ে থাকে তাহলে তো এখনই গত এতদিনের মধ্যেই তো একটি সার্কুলার দেওয়া উচিত ছিল যে এটি এই হয়েছে, এটি ভুল হয়েছে, আমরা এটি সংশোধন করি, এর জায়গায় এটা হবে। যে কথা আবু আলম ভাই বললেন যে এটি সহজেই আমরা ওই পৃষ্ঠার জায়গায় এই পৃষ্ঠা হবে, এই কবিতার জায়গায় ওই কবিতা হবে, সেগুলো করা সম্ভব, কিন্তু সেগুলো আসলে তো হয়নি। এটি হলো বাস্তব কথা, যার কারণে আমরা মনে করি যে আমরা সেই আলোচনা আর দীর্ঘ করতে চাই না। আমরা শুধু করতে চাই যে পরিবর্তনটি হচ্ছে, এই পরিবর্তনটি অনাকাঙ্ক্ষিত এবং কোমলমতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনে, তাদের মননে এটি একটি বড় আঘাত হিসেবে কাজ করবে, যেটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনার সাথে মেলে না। অবশ্যই সরকারের দায়িত্বশীল মহল বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে এটি পরিবর্তন করে শিক্ষা কার্যক্রম প্রাথমিক, মাধ্যমিক এবং সকল পর্যায়ে এটি করতে হবে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি যেটা আমরা এখন হয়তো আজকে আলোচনা যাইনি, যে একমুখী শিক্ষা ব্যবস্থার কথা আমরা বারবার বলে এসেছি, সে একমুখী শিক্ষা ব্যবস্থা কিন্তু এখনো নাই। আমরা সেই বিষয়ে আজকে সময় লেগে যাবে। একটা লাইন শুধু, যে এইটা যদি চলতে থাকে, এইরকম পরিবর্তন যদি সামনের বছর আবার হয়, তাহলে তো এক সময় দেখা যাবে রবীন্দ্রনাথ তো নাই, কেউ থাকবে না, নজরুলকে বাদ দেওয়া, কেউ থাকবে না। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আসি আলম ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে আপনি এই বই ছাপার বিষয়ের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এক সময়। আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলুন যে এই যে ছাপার মান নিয়ে এবার প্রচন্ড রকম প্রশ্ন উঠেছে, যেটা আমরা ওভারলুক করে যাচ্ছি অন্যান্য বিষয়ের কারণে, কিন্তু ছাপার মান খুবই খারাপ, নিম্নমানের কাগজ,
অস্পষ্ট ছাপা, আপা যেটা বললেন বঙ্গবন্ধুর ছবি বোঝা যায় না, এটি কেন হলো, বা এটি চেক দেওয়ার মতো ব্যবস্থা কি আছে যদি বলেন? এটা তো চেক দেওয়ার অবশ্যই ব্যবস্থা আছে। ন্যাশনাল কারিকুলাম এবং টেক্সট বুক বোর্ড, এটা দুইটা পার্ট। একটা তারা ন্যাশনাল কারিকুলাম তৈরি করবে আর টেক্সট বুক ছাপাবেন। তো এখন ওই যে সংস্থাটা আছে, ওই সংস্থার কাজটাই হচ্ছে শুধু টেক্সট বুক নিয়ে। যেটা কুদ্দুস বলছিল যে 1 জানুয়ারিতে বই ডেলিভারি দিতে হবে, তো বই এমন সময় পাওয়া গেল যখন প্রুফ দেখার সময় নেই। তো এইটা তো হতে পারে না। কারণ হলো আমি জানি, বোর্ড জানে, শিক্ষা মন্ত্রণালয় জানে, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় জানে যে আমাদের টার্গেট ডেট হচ্ছে 1 জানুয়ারি 2018 সালে আমার বই যাবে। সুতরাং আমাদের ব্যাক ক্যালকুলেশন আছে। আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে পরের বছরের বই কি হবে, তার কারিকুলামে কোনো চেঞ্জ হবে কিনা, কোথায় ছাপা হবে, কি ধরনের টেন্ডার করতে হবে, সবকিছু কিন্তু ঠিক করা হয়। আমার অভিজ্ঞতা হলো, আমি যখন প্রাথমিকে কাজ করতাম তখন এই বই নিয়ে আমার অভিজ্ঞতাটা খুব বিচিত্র। কারণ আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই পড়ে আসছি, কিন্তু আমার কাছে মনে হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বইয়ে কলার যে ছবি দেওয়া হয়, বট গাছের যে ছবি দেওয়া হয়, বা নৌকার যে ছবি দেওয়া হয়, বা যে কোনো ফলের যে ছবি দেওয়া হয়, এর সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কারণ আমও যেরকম দেখতে কালো, কলাও সেরকম কালো, কমলাও কালো। তা আমি তখন ওদের সবার সাথে কথা বললাম, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এবং দাতা সংস্থার সাথে, যে আমি এটাকে চেঞ্জ করতে চাই। আমি ক্লাস 1, 2, 3-তে কালার বই দিতে চাই, এবং এটা কিন্তু 2010-11 সালের দিকে আমরা দিয়েছি। এবং এই বইয়ের মানও আপনি বলবেন যে অনেক সুন্দর মান, অনেক ভালো মানের বই আমরা দিয়েছিলাম। এটা একটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করি এবং চ্যালেঞ্জটা গ্রহণ করি। এবং তখন কিন্তু আমরা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিলাম। তো বাংলাদেশে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার পরে কুশপুত্তলিকা দাহ করা শুরু হয়ে গেল। কারণ আমাদের যারা এই ছাপার কারখানা আছে, তারা এই যে লক্ষ লক্ষ 36 কোটি বই ছাপিয়ে তারা যে লাভ করতে চান, সেই লাভটা তারা করতে পারেন না। তো আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার কারণে দেখা গেল ইন্ডিয়ার দরপত্র বেশি গ্রহণ হলো, সিঙ্গাপুরেরও ছিল। এবং তখন আমরা বইয়ের কোয়ালিটি এবং বইটা বর্ডার দিয়ে আসলে বর্ডারও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেক কিছু বাধার মুখেও আমরা এটা করতে সমর্থ হয়েছি। এখন দেখা যাচ্ছে যে আমরা যদি দেশের মধ্যে এই দরপত্র করি এবং কিন্তু সিন্ডিকেটের কাছে যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে কিন্তু বইয়ের ছাপার মান এবং কাগজের মান, এগুলোকে মান নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। আমাদের সময় শেষ, ধন্যবাদ। আমরা আশা করব যে এই যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আবার সংশোধন করা হবে এবং দ্রুত বইগুলো আবার নতুন করে সরবরাহ করা হবে। এটা সবাই দাবি করব। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।